আসসালামু আলাইকুম। রিয়াজ হাফিজ প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতেই বাজেটে ১০% জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি। বিনিয়োগ বাড়িয়ে কাঙ্ক্ষিত ৭.২% প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতিকে ৭.৫% রাখাও সম্ভব হবে বলে আশাবাদী অর্থমন্ত্রী। মেহেদী হাসানের রিপোর্ট। প্রতিবারের মতো এবারও বাজেটের পরদিনই গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হলেন অর্থমন্ত্রী। আর এর সংবাদ সম্মেলনে কালো টাকা সাদা করার সুযোগ দেয় সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন হন তিনি। জবাবে অর্থমন্ত্রী জানান, দেশে মোট টাকার ৪২ থেকে ৮২% কালো টাকা। এ টাকাকে বিনিয়োগে আনতেই ১০% জরিমানা দিয়ে তা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। আমরা কালো টাকাকে বাজারে আসতে সুযোগ দিয়েছি, সেই সুযোগের জন্য একটা শাস্তিও বিধান করে রেখেছি, যে আয়কর দেওয়া উচিত তার থেকে ১০% বেশি দেবেন। প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির টার্গেট নিয়ে নানা সমালোচনা হলেও এর সপক্ষে যুক্তি তুলে ধরেন অর্থমন্ত্রী। এটা স্থবির বিনিয়োগ স্তরেই আমাদের প্রবৃদ্ধি ৫.৭ থেকে ৬.১ এবং ৬.৬০ পর্যন্ত গেছে। প্রবৃদ্ধির হার বাড়ার প্রধান কারণ হচ্ছে এক্সেস ক্যাপাসিটি, যেটা ব্যবহার হয় না সেটা আমরা ব্যবহার করতে পারছি, এবং এটা আগামী বছরেও তাই হবে। তৈরি পোশাক সহ রপ্তানি খাতে উৎসে কর দ্বিগুণ করাকে যৌক্তিক বলেই মনে করছেন অর্থমন্ত্রী। আয়কর দেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন আয়ের সীমা এ মুহূর্তে না বাড়ানোর সিদ্ধান্ত সঠিক বলে দাবি তার। তবে মোবাইল ফোন বিলে উৎসে কর প্রস্তাব পুনর্বিবেচনার আশ্বাস দেন তিনি। মোবাইল তো আমাদের গ্রামে গঞ্জে সর্বত্র চলে গেছে, এবং তারা এইসব মোবাইলের প্রিপেইড মোবাইলের কি করে কেনে সেটা দেখা যাক, আমরা দেখি, আমরা এটা নিশ্চয়ই এটা বিবেচনা করার বিষয়। পদ্মা সেতুতে অর্থায়নের বিষয়ে আগামী মাসের মধ্যে সিদ্ধান্ত হবে বলে জানান মন্ত্রী। প্রয়োজনে সরকারের অর্থায়নেই কাজ শুরু হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। বাজেটে দু একটি সিদ্ধান্ত সাধারণ মানুষের বিপক্ষে গেলেও সরকারের সামগ্রিক কর্মকাণ্ড সাধারণ মানুষের কল্যাণেই নেওয়া হচ্ছে বলে দাবি অর্থমন্ত্রীর। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, না পাওয়ার যন্ত্রণা থেকে তারা সমালোচনা করছেন। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী এ সময় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যারা দুর্নীতিবাজ, জঙ্গিবাজ, সন্ত্রাস সৃষ্টি করে তারা যেন মানুষকে আর জিম্মি করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অনেকে এটাকে বড় বাজেট বলছেন, কিন্তু দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য বড় বাজেটের প্রয়োজন আছে। এখনো কিন্তু সেই ৫% ঘাটতি ধরে বাজেট দেয়া, হয়তো কিছু মানুষ অখুশি হতে পারে, কারণ বেশি অখুশি আমাদের বিরোধী দল হবে যে ক্ষমতায় থাকা মানেই তো কিছু দুপয়সা কামাই করে খাওয়া, কিছু লুটপাট করা। তো যথেষ্ট তো খেয়ে গেছে, যথেষ্ট বানিয়েছে, যথেষ্ট পাচার করে রেখে গেছে, তার কত? সেটাই তো খেয়ে কুলাতে পারছে না, কারণ যে হারে লুটপাট করেছে দেশের তো আর উন্নতি করে নাই, উন্নতি নিজেদের হয়েছে, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। কাজে এটা তো মানুষ চোখের সামনে দেখতে পারে। প্রশাসনিক সংস্কার ছাড়া ৭৫,০০০ কোটি টাকার বিনিয়োগ বাড়ানোর উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ৭.২% প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব নয়। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে মহাজোট সরকারের চতুর্থ বাজেটকে এভাবে মূল্যায়ন করল বেসরকারি গবেষণামূলক প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। প্রতিষ্ঠানটি বলছে, আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার মতো কোনো রক্ষা কবচও অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় নেই। রিপোর্ট করছেন মঞ্জুরুল আলম পান্না। মহাজোট সরকারের চতুর্থবারের প্রস্তাবিত বাজেট একটি প্রথাগত ব্যাকরণ সিদ্ধ বাজেট বলে মনে করছে সিপিডি। বাজেটের লক্ষ্য পূরণের জন্য যে নীতি কাঠামোর প্রয়োজন তা বাজেট বিষয়ে অর্থমন্ত্রীর প্রস্তাবে নেই বলে উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। অবশ্য জাতীয় বাজেটের ৫২,০০০ কোটি টাকার ঘাটতিকে খুব একটা বড় অঙ্ক মনে করছে না সিপিডি। একটি নির্বাচনী বাজেটেরও যেই ধরনের চমক থাকে, যে ধরনের সৃষ্টিশীলতা থাকে, সেটাও কিন্তু এই বাজেটের ভিতরে সেই অর্থে নেই। আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কোন ধরনের নতুন রক্ষা কবচ আমাদের কাছে দেওয়া হলো না।
যেটি পরবর্তীতে যখন বাস্তবায়ন হবে তার সাথে বাস্তবায়নের হয়তো অনেকই অসঙ্গতি ক্রমান্বয়ে প্রকাশ পাবে বলে আমাদের কাছে মনে হয়েছে। বিশাল অঙ্কের টাকার বিনিয়োগের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে 7.2% প্রবৃদ্ধি অর্জন যেমন সম্ভব নয়, তেমনি মূল্যস্ফীতি 7.5%-এর মধ্যে রাখাটাও বেশ কঠিন বলে মনে করছে গবেষণামূলক প্রতিষ্ঠানটি। এই বাড়তি প্রবৃদ্ধিটা আসতে হলে কৃষি খাতকে 0.8% হারে বাড়তে হবে, শিল্প খাতকে 3% হারে বাড়তে হবে এবং সেবা খাতকে 3.4% হারে বাড়তে হবে। বর্ধিত 75,000 কোটি টাকা বাড়তি বিনিয়োগের প্রয়োজন করবে এবং এর মধ্যে 61,500 কোটি টাকার মতো আমাদের দরকার পড়বে ব্যক্তি খাত থেকে আনা। তো এইরকম বড় বিনিয়োগ কোথা থেকে আসবে এবং আদৌ সম্ভব কিনা এই প্রশ্ন জাগতেই পারে। সাধারণ মানুষের উপর কর বাড়ানো, কৃষিতে ভর্তুকি কমে আসা এবং সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কমানোর পাশাপাশি পদ্মা সেতু সহ আরো অনেক বিষয়ে স্পষ্ট কিছু অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় উল্লেখ না থাকায় সমালোচনা করা হয় সংবাদ সম্মেলনে। পুরো বাজেটের ভিতরে কোথাও খুঁজে পেলাম না আমাদের ট্রানজিট আয় কত হবে, বিরাষ্ট্রীয়করণ বা রাষ্ট্রীয় খাতের সংস্কার সম্বন্ধে একটি শব্দ নেই। IMF এর সাথে শর্তাবলী বা IMF এর সাথে কি আলোচনা হয়েছে এটা উনি কোনো আলোচনা কিন্তু সংসদে তুললেন না। জ্বালানি তেল গ্যাসের যে মূল্য বৃদ্ধি হবে তার কি পরিকল্পনা সেটাও কিন্তু উনি তুলে ধরলেন না। কালো টাকা সাদা করার ক্ষেত্রে যে প্রশ্রয় দেওয়া হয়েছে সেই প্রশ্রয়টিকে উল্লেখ করা সামগ্রিকতায় অর্থমন্ত্রী কিন্তু করেননি। উনি এটা করতে অস্বস্তি বোধ করেছেন। এবারও স্থানীয় সরকারের জন্য আলাদা বাজেট প্রণয়ন না করায় সরকারের কঠোর সমালোচনা করে সিপিডি। আমাদের দেশে আগামী কয়েক মাসে মঞ্জুরুল আলম পান্না, 21 টেলিভিশন, ঢাকা। বাজেটের ঘাটতি মেটাতে সরকার ব্যাংক থেকে ঋণ নিলে তারল্য সংকট আরো প্রকট আকার ধারণ করবে। সেই সঙ্গে বেসরকারি খাতে ঋণ প্রাপ্তিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI সভাপতি AK আজাদ। শুক্রবার বিকেলে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ারও সমালোচনা করেন তিনি। রিপোর্ট করছেন সঞ্জয় অধিকারী। 2012-13 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। এতে সংগঠনের সভাপতি AK আজাদ বলেন, বাজেটে 52,068 কোটি টাকার ঘাটতি পূরণে সরকার ব্যাংক থেকে যে পরিমাণ ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তা সামগ্রিক অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলবে। প্রস্তাবিত বাজেটের ঘাটতি মোট GDP-র 5% মধ্যে রাখার কথা বলা হয়েছে। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে এটা অনেক বেশি। ঘাটতি মোকাবেলায় সরকারকে ব্যাংকের ঋণের উপর নির্ভর করতে হচ্ছে। ফলে ব্যাংক ঋণের উপর অতিমাত্রায় নির্ভরতা তারল্য সংকট আরও প্রকট করবে এবং বেসরকারি খাতে ঋণ প্রাপ্তিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা মনে করছি। বাজেটে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়াকে অনৈতিক বলে দাবি করেন তিনি। তার মতে, এতে করে সৎ ব্যবসায়ীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। আমরা মনে করি সরকার কোনো মতেই এই কালো টাকার যে প্রচলিত আইন আছে, যে কয় বছর হয় সেই কয় বছর সে ট্যাক্স দিয়ে তাকে সাদা করতে হবে। হঠাৎ 5-7 বছর আগে সে ট্যাক্স দেয় নাই, অথচ আমরা ট্যাক্স দিয়ে আসছি। আমাদের প্রতি এটা বৈষম্যমূলক আচরণ বলে আমরা মনে করি। এ সময় ব্যাংক ঋণের সুদের হার কমানোরও দাবি জানান AK আজাদ। তবে দেশের নারী শিল্প উদ্যোক্তাদের জন্য 100 কোটি টাকা বরাদ্দ রাখায় সরকারের প্রতি সাধুবাদ জানান তিনি। সেবা প্রদানের ক্ষেত্রে সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। তৈরি পোশাক সহ সব ধরনের রপ্তানি পণ্যে উৎসে কর কাটার হার বাড়ানোর প্রস্তাব রপ্তানিমুখী শিল্পকে সংকটে ফেলবে। তাই এই প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারক সংগঠন BGMEA। আজ এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। রিপোর্ট করছেন ইলিয়াস হোসেন। ইউরোস্টেট ও অডেক্সের জরিপ অনুযায়ী বিশ্ব মন্দার কারণে ইউরোপের দেশগুলোতে চলতি বছরের জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে তৈরি পোশাকের খুচরা বিক্রি কমেছে 0.1 ভাগ। একই অবস্থা যুক্তরাষ্ট্রের বাজারেও। আর যে কারণে চলতি বছরে ইউরোপের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের রপ্তানি কমেছে 15.40 ভাগ। অন্যদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি কমিয়েছে 28.40 ভাগ। সব মিলিয়ে চরম সংকটের মুহূর্ত পার করছে দেশের তৈরি পোশাক খাত। এ অবস্থায় বাজেটে অন্যান্য খাতের সঙ্গে পাল্লা দিয়ে তৈরি পোশাক খাতে কর বাড়ানোয় উদ্বেগ জানালো BGMEA। আমরা গভীরভাবে উদ্বেগ ও বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে বাজেটে
সকল ধরনের রপ্তানি ক্ষেত্রে উৎসে কর্তৃত করের হার 0.60% থেকে বৃদ্ধি করে 1.20% নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ প্রত্যক্ষ কর 100% বৃদ্ধি করা হয়েছে, যা শিল্পের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। বিজিএমইএ এর দাবি বর্ধিত এ কর কমানো না হলে পোশাক কারখানা মালিকদের লাভ তো দূরের কথা, নিজের ঘর থেকে কর দিতে হবে। এ কারণে কারখানা বন্ধ করে দেয়া ছাড়া তাদের সামনে আর কোনো পথই খোলা থাকবে না। ব্যবসা এমন একটা জিনিস, ব্যবসা পরিবেশ যদি না তৈরি হয়, ব্যবসা যদি আমি অসমর্থ হই চালাতে, আমার কাছে তো চয়েস আছে না চালানের। আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টিকে বিবেচনা করে বাজেট পাশের আগে এটাকে কারেক্ট করবেন। তবে বাজেটে সরকারের শিল্প বান্ধব বেশ কিছু পদক্ষেপের প্রশংসা করেছেন বিজিএমইএ সভাপতি। সেটি শিল্পায়নের লক্ষ্যে শূন্যে নেওয়াতে আমরা ধন্যবাদ জানাই। ইলিয়াস হোসেন, 21 টেলিভিশন, ঢাকা। 11 জুন মহাসমাবেশ করার জন্য নির্দিষ্ট জায়গার অনুমতি না পেলে সারা ঢাকায় সমাবেশ হবে বলে জানিয়েছে বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবে 11 জুনের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গণসংযোগের সময় তারা একথা জানান। অন্যদিকে আগামী বাজেটে অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার অবনতি ঘটবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। তাপসী রাবেয়ার রিপোর্ট। 11 জুনের সমাবেশ সফল করতে রাজধানীর বিভিন্ন জায়গায় জনসংযোগ ও প্রচারপত্র বিলি করে বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রচারপত্র বিলি করার সময় সাংবাদিকদের পরবর্তী পরিকল্পনা নিয়ে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, তত্ত্বাবধায়কের দাবি মেনে না নিলে 11 জুনের পর হরতালের চেয়েও কঠোর কর্মসূচি দেয়া হবে। 11 তারিখে ইনশাআল্লাহ আমরা আরো কঠোর কর্মসূচি এই সরকারের বিরুদ্ধে প্রদান করব। জনগণ চায় যে রাজপথ, রেলপথ অবরোধ হোক এবং এই সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে পতনের দিকে সরকারকে নিয়ে যায়, এটা জনগণের আকাঙ্ক্ষা। এদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 31তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। এতে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সরকার যে বাজেট ঘোষণা করেছে তাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এই বাজেট বর্তমান যে স্থবির রাজনীতি এবং অর্থনীতি, বিশেষ করে এই স্থবির অর্থনীতির আরো অবনতি ঘটাবে। এই সংকোচন নীতির উপরে ভিত্তি করে এই বাজেটটা তৈরি করেছে। মওদুদ বলেন, সরকারের অদক্ষতার কারণে বাজেটে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেগুলোর কোনোটাই অর্জন করা সম্ভব হবে না। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। সিলেটবাসীদের নিয়ে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান কটূক্তি করায় আজও বিক্ষোভ হয়েছে সিলেটে। সশরীরে সিলেটে এসে ক্ষমা না চাইলে মাহফুজুর রহমানের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের হুমকি দিয়েছেন স্থানীয়রা। সকালে সিলেটে কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও জুতা মিছিল করেছে স্থানীয় জনতা। এফ এ মুন্নার ক্যামেরায় সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন রঞ্জক রিজভী। সিলেটবাসী লেখাপড়া শিখে এখন ভদ্রলোক হয়েছেন, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের এমন মন্তব্যের প্রতিবাদে এই জুতা মিছিল। সম্প্রতি লন্ডনে তার এই মন্তব্যের পর প্রথমে লন্ডনেই প্রতিবাদের ঝড় ওঠে। এরপর সিলেটবাসী ঝাড়ু ও জুতা মিছিল সহ শুরু করে নানা কর্মসূচি। তিনি যেন সমগ্র সিলেটবাসীর কাছে এসে এই সিলেটের মাটিতে আমাদের সামনে ক্ষমা চান, নতুবা আমাদের আন্দোলন গর্জে উঠবে। যে বিরূপ মন্তব্য করেছেন তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং আমাদের কাছে ক্ষমা চাইতে হবে। প্রত্যাহার করে নেওয়ার জন্য অবিলম্বে আমরা সিলেটবাসী দাবি জানাচ্ছি। সিলেটে এসে ক্ষমা না চাইলে এটিএন বাংলা ও এটিএন নিউজের সম্প্রচার বন্ধ থাকবে বলেও জানালেন সংশ্লিষ্টরা। সিলেটবাসীর সামনে এসে বড় যুগে তাকে ক্ষমা চাইতে হবে, নতুবা সিলেট বিভাগে এটিএন সিলেট এটিএন বা এটিএন নিউজ চিরতরে বন্ধ থাকবে। জমা চাই বৃহত্তর সিলেটে এই আন্দোলন গড়ে উঠবে যতক্ষণ পর্যন্ত সে ক্ষমা প্রার্থী না হয়। এদিকে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মাহফুজুর রহমান যে ক্ষমা চেয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন সিলেটবাসী। নিউজ এখানে চলতে দিতে পারি না, এই আমাদের আজকের মূল দাবি। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চিত্রনায়িকা কবিতা আর নেই,
বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী আজ সকালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 60 বছর। 60-এর দশকে শিশুশিল্পী হিসেবে কাঞ্চনমালা চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি। পরে মলুয়া চলচ্চিত্রের মাধ্যমে কবিতা নামে অভিনয় শুরু করেন। প্রায় 7-8 বছর ধরে পল্লবীর রূপনগর টিন শেড কলোনির একটি বাড়িতে অভাব অনটনের মধ্য দিয়ে জীবনযাপন করে আসছিলেন তিনি। সকাল 7টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। পরমাণু চুল্লি আবার চালুর পক্ষে অবস্থান নিলেন জাপানের প্রধানমন্ত্রী। পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ করে দেওয়ায় দেখা দেয় বিদ্যুৎ ঘাটতি, আর তা মোকাবেলায় চুল্লিগুলো পুনরায় চালুর ওপর জোর দিলেন জাপানের প্রধানমন্ত্রী। বিশ্বব্যাপী মন্দার কারণে হুমকির মুখে পড়া অর্থনীতিকে রক্ষা করতে এবং জনগণের স্বাভাবিক জীবনযাত্রা অক্ষুণ্ণ রাখতে কমপক্ষে 2টি চুল্লি এখনই চালু করতে হবে বলে জানান জাপানি প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা। গেল বছর ভয়াবহ ভূমিকম্প ও সুনামির কারণে প্রায় 50টি পরমাণু চুল্লি বন্ধ করে দেওয়া হয়। তবে দেশটির বিদ্যুৎ ঘাটতি পূরণে পশ্চিমাঞ্চলের ওহি পরমাণু উৎপাদন কেন্দ্রের 2টি চুল্লি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেন জাপান সরকার। খেলার খবর। ওল্ড ডিওএইচএস কে হারিয়ে ঘরোয়া ক্রিকেটের শিরোপা জিতল ভিক্টোরিয়া। এরই সঙ্গে পূরণ হল বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিবের অধরা স্বপ্ন। এর আগে ভিক্টোরিয়া আরও 3বার চ্যাম্পিয়ন হলেও সাকিব কোনো চ্যাম্পিয়ন দলে ছিলেন না। এবার তার নেতৃত্বেই টান টান উত্তেজনাপূর্ণ খেলায় ওল্ড ডিওএইচএস কে 2 উইকেটে হারিয়েছে তারা। আবু হুরায়রা তামিমের রিপোর্ট। ফতুল্লায় টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ওল্ড ডিওএইচএস। দলের স্কোর অর্ধশতক পূর্ণ হওয়ার আগেই জিয়াউর, নুরুল ও শুভগত এই 3 নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে হারায় তারা। এরপর 17 রানের আগে আদনান ও ফয়সালের উইকেট হারালে বিপর্যয়ে পড়ে ডিওএইচএস। উদয় 65 ও রোলফ 59 রান করলে 9 উইকেটে 238 রানের ফাইটিং স্কোর গড়ে ডিওএইচএস। জবাবে তামিমের ঝড়ো ইনিংসে প্রথমেই সুবিধাজনক অবস্থানে যায় ভিক্টোরিয়া। তামিম 7-4 ও 1 ছক্কায় 57 রান করে আউট হন। এরপর সৈকত আলীর 71 ও সাব্বির রহমানের 40 রানের উপর ভর করে 2 বল বাকি থাকতেই 8 উইকেটে ডিওএইচএস এর 238 রান টপকে যায় ভিক্টোরিয়া। আমি যেটা বললাম, আসলে এগুলো তো বলে প্রকাশ করা মুশকিল, বাট অবশ্যই খুবই খুশি প্রথমবার। কারণ আপনি যদি দেখেন যে এতদিনের কষ্টের ফল, 16টা ম্যাচ খেলছি, লিগ হওয়ার কথা ছিল 1.5 মাস 2 মাস, সেখানে 5 মাস পরে শেষ হয়েছে লিগ। তো এই যে এতদিন ধরে ওয়েট করার যে একটা ফল, এই ফলটা পাওয়ার পরে তো অবশ্যই সবার স্বাভাবিকভাবে খুশি লাগে। গ্রেট অ্যাচিভমেন্ট, আর এটা প্রুভ করে যে বাংলাদেশি প্লেয়াররা পারে, whether I'm playing against a three overseas or anything, but আমাদের বাংলাদেশি প্লেয়ারদের ভিতরে সেই কোয়ালিটিটা আছে, যেটা আজকে ভিক্টোরিয়া প্রমাণ করলো। পুরো সুপার লিগে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা ওল্ড ডিওএইচএস কে হারিয়ে শিরোপা উৎসব করলো সাকিব তামিমরা। আবু হুরায়রা তামিম, খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, ফতুল্লা, নারায়ণগঞ্জ। জানাচ্ছি ফুটবলের খবর। শেখ জামালকে 3-0 গোলে হারিয়ে গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল আবাহনী লিমিটেড। এই জয়ে 17 ম্যাচ থেকে 40 পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে থাকল আবাহনী। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দর্শকের 3 পয়েন্ট দাবির কথা মাথায় রেখেই জামাল শিবিরে আক্রমণ চালাতে থাকে আবাহনী। ফলও আসে ম্যাচের 12 মিনিটে। ঘানার মিডফিল্ডার আইরু ইব্রাহিমের ফ্রি কিক থেকে প্রাণতোষ হেডে গোল করে দলকে এগিয়ে দেন। 1-0 এগিয়ে থাকা আকাশী জার্সিধারীরা আবারও গোলের আনন্দে ভাসেন ম্যাচের 48 মিনিটে ফ্রাঙ্কের করা পেনাল্টি শট থেকে। এরপর 74 মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের 3-0 গোলের জয় নিশ্চিত করেন থুয়াম ফ্রাঙ্ক। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরো একবার। বেসরকারি বিনিয়োগ বাড়াতে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। অর্থমন্ত্রী প্রশাসনিক সংস্কার ছাড়া প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয় সিপিডি। বাজেটের ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ঋণ নিলে তারল্য সংকট আরো প্রকট হবে এফবিসিসিআই। উৎসে কর প্রত্যাহারের দাবি বিজিএমইএ এর। 11 জুন মহাসমাবেশ করার জন্য নির্দিষ্ট জায়গার অনুমতি না পেলে সারা ঢাকায় সমাবেশ হবে, হুঁশিয়ারি বিএনপি। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 202 নম্বরে, আর লগ অন করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া 21 যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21TV লাইভ এবং Twitter/21TVBD ওয়েবসাইটে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সংবাদ দেখুন, সঙ্গেই থাকুন।